This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরে তাণ্ডবে 3 দিন পার কিন্তু এখনো গ্রেফতার শূন্য। কবে অভিযুক্তদের গ্রেফতার করবে পুলিশ এই প্রশ্ন থেকে যাচ্ছে। এর মধ্যেই অনিশ্চয়তার মুখে যাদবপুর কাণ্ডের তদন্ত। কমিটির চেয়ারম্যান হতে না চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল শুভঙ্কর সরকারের। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চেয়ারম্যান হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ডানপন্থী শিক্ষক সংগঠন। সূত্রের খবর, শিক্ষক সংগঠনের আপত্তি প্রকাশ্যে আসার আগেই তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করেছিলেন শুভঙ্কর। তবে কি বাইরের কোনো চাপ থেকে চেয়ারম্যান হতে চান না প্রাক্তন উপাচার্য? তদন্ত কমিটিতে কে থাকবেন কে থাকবেন না, কে থাকতে চাইছেন বা থাকতে চাইছেন না, সেটা আমাদের বিচার্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে তদন্তটা নিরপেক্ষ হোক, রাজনীতি থাকুক, সব রকমের রাজনীতি থাকুক, দেশ বিরোধী কার্যকলাপ থাকবে না। তদন্ত কে করবে কে করবে না, কে চাইছে কে চাইছে না, তাই নিয়ে আমাদের কি বিষয়? বিচারক নিয়ে আমাদের বক্তব্য না, বিচারটা নিয়ে আমাদের কথা। যাদবপুরের ভেতরে একাংশের ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের কি কি দ্বিমত সেটা অন্য প্রশ্ন, কিন্তু বিজেপির কোনো রাইট নেই মাঝরাত্রে গুন্ডা পাঠিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করার। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা এই ইস্যুতে ছাত্রছাত্রীদের পাশে আছি। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট, কার্যত নো ফ্রুটফুল ইনভেস্টিগেশন। যাদবপুর কাণ্ডে এনআইএ তদন্তের দাবি এবার এবিভিপির। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে না পারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারেরও পদত্যাগ দাবি করছে। ফলক ভাঙার ঘটনায় বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছে এবিভিপি। একই সঙ্গে বামেদের নিশানা করে তাদের দাবি 2025 সালে দুই বামপন্থী সংগঠনের বিবাদের সময় যাদবপুরের ঐতিহ্যবাহী ফলক ভেঙে গিয়েছিল। এবিভিপি সদস্য নিখিল দাস সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে শতরূপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণও করা হয়েছে। আর নাম না করে সিপিএম নেত্রী আফরিন বেগমকেও নিশানা করা হয়েছে। দুটো বামপন্থী সংগঠন তাদের ঝামেলার সময় এই ফলকটা ভাঙে 2025 সালে। এটা নিয়ে কোনো কথা ওরা বলেনি, কারণ ওরা এটা মানে ইন্টেনশনালি ভেঙেছিল। আর যেই লোক রাজেশ্বর সিনহার কথা হচ্ছে, উনি এবছর 2026 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রদের দ্বারা মার খেয়েছিল। ওনার ফলক ভাঙার ঘটনায় আমরা স্পষ্ট বলছি, রাজেশ্বর সিনহা অধ্যাপক, তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে থানায় থানায় এফআইআর হবে। সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে চলে গেছে বা লিক হয়ে গেছে এবং কিছু বিকৃত করে কারোর নামে চিহ্নিত করা হচ্ছে। এই টোটাল ব্যাপারটার জন্য আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে না পারার জন্য রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি ইমিডিয়েট বেসিসে। যে শতরূপ ঘোষ যাদবপুর ইউনিভার্সিটির কোনোদিন চৌকাঠ পেরোয়নি পড়াশোনার জন্য, সে আমাদের প্রেসিডেন্ট নিখিল দাস, যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এমটেক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এখন পিএইচডি করছে, তার বিরুদ্ধে কোন শিক্ষার পরিমাপকাঠিতে দাঁড়িয়ে এই ধরনের অসভ্য মন্তব্য প্রকাশ করতে পারে? আর তার দলের এক নতুন আপকামিং নেত্রী দেখছি বারবার মুখ খুলছে। সর্পনেখা, আপনাকে বলছি, সূর্পনেখা না সর্পনেখা, রাবণের বোন যে, ঠিক একদম নাক, আপনার নাক এবার কাটছি। আপনি ফিলোসফি ডিপার্টমেন্টে ইউজি করেছেন, পিজি করেছেন, সেই ডিপার্টমেন্টে নেট সেট কিচ্ছু পাননি। আপনি বালিগঞ্জের ক্যান্ডিডেট ছিলেন এমএলএতে সিপিআইএম এর, আপনার নাম নেব না আপনাকে আমি প্রাসঙ্গিকতা দেবো না, লোকজন খুঁজে বের করবে আপনাকে। এবিভিপি আক্রমণ করেছে মানে শতরূপদা ঠিক পথে আছে, ঠিক কথা বলছে, কোনো অসুবিধা নেই। সেই দিন রাত্রে যা তাণ্ডব করেছে তাতে গোটা রাজ্যের মানুষের কাছে, দেশের মানুষের কাছে এবিভিপি, আরএসএস, বিজেপিরই নাক কাটা গেছে। সেই কারণেই তো শ্রমিক ভট্টাচার্য বলছেন ওরা আমাদের নয়, অগ্নিমিত্রা পাল বলছে ওটা ঠিক হয়নি, স্বপন দাশগুপ্ত বলছেন ঠিক হয়নি, সর্বরী মুখার্জি ব্যাক গিয়ার মেরে দিয়েছেন। সুতরাং সেই দিন যে গুন্ডামিটা করেছে, ওরা বাংলার অপমান, বাংলার স্বাধীনতা সংগ্রামের অপমান তো করেছে বটেই, একই সাথে যদি ন্যূনতম ঘটে বুদ্ধি থাকে ওরা এটা বুঝবে যে নিজেরাও নিজেদের নাক কেটেছে। সিনহা যাদবপুরের এত বছরের অত্যন্ত পরিচিত অধ্যাপক, আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার মানুষ, ছাত্রছাত্রীরা পছন্দ করে তাকে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন যাদবপুরে। আমি তো দেখছিলাম তিনি মিডিয়ায় ফলকটা হাতে নিয়ে তিনি দেখাচ্ছিলেন, বলছিলেন যে এটা নন্দলাল বসুর
তৈরি করা এই এমব্লেম সেটা এইভাবে ভেঙে দিল। সবাই দেখেছে তো কারা ভেঙেছে, কারা গিয়েছিল গুন্ডামি করতে, কারা ভাঙচুর করেছে, কারা ওই ফলকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে গালিগালাজ করেছে যাদবপুরের ছাত্রদের। এবং আইরনিক্যালি ফলকের মধ্যে পদ্মের অংশটা ভেঙে গেছে। নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানের ছবিটি এঁকেছেন, তার পরিবারকে কয়েকদিন আগে বড়রা এসআইআরে বাদ দিয়েছিল, এখন ছোটরা গিয়ে তার আঁকা এমব্লেম ভেঙে দিল। যাদবপুর কাণ্ডে তদন্ত কমিটির চেয়ারম্যানকে নিয়ে আপত্তি আরএসএস প্রভাবিত সংগঠনের। ইমেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। তদন্ত কমিটির চেয়ারম্যান শুভ শঙ্কর সরকারকে নিয়ে আপত্তি। স্কুল শিক্ষক নিয়োগে বেনিয়মে অভিযুক্ত কেন তদন্ত কমিটিতে। উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। নতুন করে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ার আবেদন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়ারও অনুরোধ করা হয়েছে। উপাচার্যকে ইমেল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। এবার অর্জুনের মুখে মগজে নকশালের কথা। যাদবপুর থেকে দিমাগি নকশালদের উৎখাত করতে হবে, হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর। যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে, নালে এই বাংলা, পশ্চিম বাংলাকে এরা আমি মনে করি টেরোরিস্টদের থেকে বেশি খতরনাক। টেরোরিস্টদেরকে আমরা তো চিহ্নিত করতে পারি, তারা বিদেশি শক্তির হাতে, বিদেশিরা আছে যারা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে। কিন্তু এই দিমাগি যারা নকশাল, তারা আমাদের দেশে, আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। এই জন্য আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা দিমাগি নকশাল যারা আছে তাদের উপরে টার্গেট করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। রাজ্যের মন্ত্রী তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন দিমাগি নকশালদের যাদবপুর থেকে উৎখাত করতে হবে, এই হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর। যাদবপুরের ঘটনা এবং সেই ঘটনার পর থেকে নানান প্রশ্ন উঠেছে। মূল প্রশ্ন থেকে গিয়েছে যে কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক তরজা ব্যাপকভাবে চলছে। এবার অর্জুন সিং রাজ্যের মন্ত্রীর মন্তব্য, তিনি বলছেন দিমাগি নকশালদের যাদবপুর থেকে উৎখাত করতে হবে, এই হুঁশিয়ারি দিচ্ছেন পরিবহন মন্ত্রী। রাজ্যের 247টি কলেজে নতুন পরিচালন সমিতি, আর সব কলেজে পরিচালন সমিতির সভাপতি স্থানীয় বিজেপি এমএলএ বা এমপি। উচ্চশিক্ষা মন্ত্রীও নিজের এলাকার কলেজের দায়িত্ব সামলাবেন। অন্য মন্ত্রীরাও নিজেদের এলাকার কলেজের পরিচালন সমিতির সভাপতি হলেন। সচেতনভাবেই করা হয়েছে। আমরা বলেছি যে শিক্ষাঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত করব। রাজনীতি মুক্ত কিভাবে করা যায়? মহিলা অধ্যাপিকার উপরে প্লাস্টিকের জগ, জলের জগ যারা ছুঁড়ে মারা হচ্ছে, সেগুলোকে ঠেকানোর জন্য লোক দরকার, সেজন্যই নিয়ে যাওয়া। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি। যেমনকার তেমন, বাড়ি যেমনকার তেমনই আছে, রং পাল্টেছে, বাড়ির মালিকের পরিবর্তন হয়েছে, কিন্তু বাড়ির কোনো পরিবর্তন নেই। তাই যা দেখেছি তৃণমূল আমলে, তাই দেখছি বিজেপি আমলে। বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএ বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। এখন তৃণমূল মানেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এমপি এমএলএ বসিয়েছে, এটা কিন্তু একদম ঠিক নয়। বরং বিজেপি যেটা দেখালো, একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএকে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে। এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? আমি যে কলেজে পড়তাম সেই কলেজে যিনি গভর্নিং বডির দায়িত্ব পেয়েছেন তিনি একজন অধ্যাপক মানুষ। রাজনীতি যারা করে তারা যে সবাই গণ্ডমূর্খ, এই কথাটা বলার কোনো যুক্তি নেই। রাজনীতি যে করে সে কারোর শিক্ষাব্রতী হতে পারে না বা হবে না,
এটাও বলার কোনো জায়গা। নন্দীগ্রামে দুটো কলেজের পরিচালন সমিতির মাথায় বিজেপির মণ্ডল সভাপতি। নন্দীগ্রামের সীতানন্দ কলেজ আর স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ দাস। গোটা শিক্ষা ব্যবস্থাটা তৃণমূল সরকারের জামানায় রাজনীতিকরণের মধ্যে দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এখন যে বিজেপি তৃণমূলের সময়ে শিক্ষাক্ষেত্রে এই রাজনীতিকরণের বিরোধিতা করেছিল, কলেজগুলোর গভর্নিং বডিতে তৃণমূলের নেতাদেরকে প্রেসিডেন্ট করে বসিয়েছিল, তার বিরোধিতা করেছিল, আজকে সেই বিজেপি ক্ষমতায় আসার পর প্রত্যেকটা কলেজে তৃণমূল বিজেপির নেতা কিংবা এমপি এমএলএদেরকে পুনরায় আবার সেই গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে বসিয়ে দিচ্ছে। তার মানে সেদিন যারা বিরোধিতা করেছিল একই রাস্তাতেই তারা চলতে চায়। নন্দীগ্রামে দুটো কলেজ খুব গুরুত্বপূর্ণ কলেজ, সেগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেগুলোর যে দুর্নীতিমুক্ত যে কলেজ ক্যাম্পাস গড়ার আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য উনি আমার ওপর গুরুদায়িত্ব অর্পণ করেছেন বা সেই জায়গাটা ভেবেছেন। রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো। কলেজে স্টুডেন্ট ভর্তির নামে আমাদের বিগত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের জামানায় অনেক বেনিয়ম অস্বচ্ছতার আমাদের অভিযোগ উঠে এসছে। বিপুল অর্থের বিনিময়ে বিভিন্ন স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি চোখে পড়ে। কলেজ ক্যাম্পাসগুলোকে রাজনৈতিক মুক্ত কলেজ ক্যাম্পাস করার উদ্দেশ্য নিয়ে সেই জায়গাটায় কাজকর্ম করব। আইএসএফ ছাড়ার পরে আরাবুল ইসলামের বাড়ির কাছে উদ্ধার হলো তাজা বোমা। গত রাতে আরাবুলের গাড়িতে হামলা আর পরদিনই ঝোপে পাওয়া গেল ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা। উদ্ধার করলো সেগুলো বম্ব স্কোয়াড। আরাবুলের উপর হামলা কারা চালিয়েছে তদন্তে পোলেরহাট থানার পুলিশ। উড়িয়াপাড়ায় যেখানে আরাবুল ইসলামকে তার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, সেখান থেকে এই মুহূর্তে বম্ব স্কোয়াড উদ্ধার করলো 3টে তাজা বোমা। এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে সেই মুহূর্তের ছবি। বম্ব স্কোয়াড আসে আজ সকালবেলায় এবং পাড়া প্রতিবেশীদের নজরে প্রথম আসে এই বিষয়টা। তারপরে খবর দেওয়া হয় পোলেরহাট থানার পুলিশকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে বম্ব স্কোয়াড এসে 3টে বোমা পাশের যে জঙ্গল সেখান থেকে উদ্ধার করলো এবং খুব সাবধানতার সঙ্গে গাড়িতে তোলা হচ্ছে। যে পুলিশ ভ্যান রয়েছে সেই ভ্যানে তোলা হচ্ছে। পোলেরহাট থানার পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে গোটা বিষয়টা, কে বা কারা রেখে গেল। এবং এই মুহূর্তে আমরা দেখাই গোটা এরিয়া কিন্তু এই মুহূর্তে অত্যন্ত সতর্কতাভাবে গোটা ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এইখানে গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না, যেহেতু বোমা উদ্ধার হচ্ছিল। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে বা কারা এই বোমা রেখে গেল। আইএসএফ দল ত্যাগ করার পরে আরাবুল ইসলামের ওপর যেভাবে হামলা চলে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরাবুলের বাড়ি থেকে একেবারে 1 কিলোমিটারের মধ্যে বলা ভালো ঢিলছড়া দূরত্বে উদ্ধার হয়েছে আজ সকালবেলা 3টে তাজা বোমা। এই ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে। গোটা বিষয় আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি অভিযোগ করেছেন ঘটনার দিন তার বাবা অর্থাৎ আরাবুলের ওপর যারা হামলার চেষ্টা চালিয়েছিল তারাই আজকে এই বোমা মজুত করেছে। খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট দেবব্রতর সঙ্গে ইন্দ্রিলা, TV9 বাংলা, ভাঙড়। শুধু একটাই কথা বলবো, যারা হামলা করেছে বা যারা চক্রান্ত করছে, যারা বিরোধিতা করছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভাঙড়ের মানুষের জন্য আরাবুল ইসলাম বিগত দিনে লড়াই করেছে, আগামী দিনেও লড়াই করবে। চক্রান্ত করে ভয় দেখিয়ে বোমা মেরে গুলি চালিয়ে আরাবুল ইসলামকে রোখা যায়নি, আগামী দিনেও রোখা যাবে। এই যে চক্রান্ত বলছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ তুলবেন? আপনার বাবাকে যে এরকম ভাবে হামলা করা হচ্ছে বারবার, যে সমস্ত দুষ্কৃতীরা করেছে তাদের বিরুদ্ধেই বলছি। আমি দুষ্কৃতীই বলবো, আমি কোনো কারো নাম করে বলবো না। রাতের অন্ধকারে যে হামলাটা করেছে, নিশ্চিত দুষ্কৃতী ছাড়া রাতের অন্ধকারে কেউ হামলা করতে পারে না। হামলার অভিযোগ তাহলে সম্পূর্ণ ভিত্তিহীন। আমার তো মনে হয় তিনি তার নিজের গাড়িতে কোনো লোককে দিয়ে গাড়ি কাজগুলো ভেঙে আইএসএফের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করছে। তিনি হয়তো বুঝতে পারছেন ভাঙড়ে এখন ওনার নামে একটা মানে ফুটেজ খেতে হবে, সেই কারণে হয়তো তিনি তেনার নিজের গাড়িতে কাজ ভেঙে তারপরে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আনতেছে। কিন্তু আইএসএফ এই রাজনীতি করে না, বা এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের এই রাজনীতি করার কোনো প্রশ্নই ওঠে না। আইএসএফ ছাড়লো, ও তৃণমূল ছাড়লো, ও কংগ্রেসে গেল, ও সিপিএম করলো, কিংবা ও যেটা বেশি হলে ওর জন্য ভালো, ওর এখন দাড়ি রেখে মৌলানা হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। আরাবুল আর শওকত মোল্লা মিলে এদের দুজনের গাড়িতে অন্তত 20 বার অ্যাটাক হয়েছে, আর এদের কারোর গায়ে এতটুকু আঁচড়ও লাগেনি। এই অদ্ভুত ঈশ্বরের আশীর্বাদ
আর কেউ পেল না কেন এটাই ভাবে। আর আইএসএফ ছেড়ে নওশাদকে তীব্র আক্রমণ আরাবুল ইসলামের। জনসমর্থন বেশি তার, সেই জন্য ঈর্ষা নওশাদের। আব্বাস আর নওশাদের পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা বলে তার অভিযোগ। কোণঠাসা করে দেওয়া হয়েছিল, দল ছাড়তে মানে আইএসএফ ছাড়তে বাধ্য করা হয়। TV9 বাংলায় দাবি আরাবুল ইসলামের। প্রাক্তন বিধায়কের আরও দাবি, ভাঙলে অশান্তির মূল কারণ আইএসএফ। আপনি অবাক হবেন, প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিংয়ে, যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে। এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়, তারপরেও হয়নি। শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনল। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর ওপরই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা, তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে, আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফ এ যোগদান করলেন। তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফ? একটা ব্যাপার হচ্ছে এখানে, একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক। যে ঘটনা ঘটলো, আপনার গাড়িতে বোমাবাজি, ইট মারা হলো, সেটা কি কেন হলো বা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা শুনুন, ওরা ভেবেছে আরাবুলকে ধমকে চমকে কিছু করা যাবে, আইএসএফরা জানে না আরাবুল ধমকানো চমকানোর কাছে মাথা নত করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু কারোর কাছে মাথা নত করব না। আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে সর্বপ্রথম বলবো, এই হামলা নিন্দনীয়, কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তবে স্বাভাবিক নিয়মে একদিন আগে দল ছেড়েছে, আইএসএফের নামে দোষ দেবে, এটা স্বাভাবিক নিয়ম। আমি বলবো এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক, কারণ আমি একাধিক এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি। এটা হতে পারে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য নিজেই হামলা করাতে পারে। দ্বিতীয় হচ্ছে কদিন আগে দেখলাম একজন নতুন বন্ধু পেয়েছে, কিন্তু তার বন্ধুর সাথে দীর্ঘদিনের শত্রুতা আছে, সেও সুযোগটা কাজে লাগাতে পারে, এই হয়তো উইকেটটা ফেলে দিই, কিন্তু পারেনি। তৃতীয়ত হচ্ছে, যেভাবে ক্ষমতায় ছিল, শুধু আইএসএফের ছত্রছায়ায় থাকার কারণে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশটা করছিল না, এবার হয়তো ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। এবং এটাও খবর পেলাম, ওই নেতার পরিবারের কেউ নাকি বিএলআর অফিসে থাকতো, এর জমি ওর নামে রেকর্ড, ওর রেকর্ড কেটে দিয়ে ফেক দলিল বানিয়ে এই ধরনের হাড্ডাবাড্ডা করে বেড়াতো, তার আগের হয়তো বহিঃপ্রকাশ হতে পারে। সুতরাং তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করুক, কোনোভাবেই ভাঙড়ে এই ধরনের হিংসা রাজনীতি আমি করতে দেব না। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার শ্রমিকের মুখেও ষড়যন্ত্রের তত্ত্ব। সিস্টেমের কারণে দু এক জায়গায় ত্রুটি বিচ্যুতি হয়েছে, বহু জায়গায় ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে বলে তার অভিযোগ। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করার সময় ইচ্ছাকৃতভাবে গাফিলতি করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। একই সঙ্গে তার আশ্বাস, যোগ্য প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। শীঘ্রই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে, খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একজন দুজনের ক্ষেত্রে বা খুব কম শতাংশেই এই না পাওয়ার ঘটনা হয়েছে। 1,20,00,000 মহিলা এর মধ্যে পেয়েছেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন, সরকারি কর্মচারী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন। আপনারা কি এটা চান যে যিনি স্কুলের শিক্ষিকা, যার বেতন 1 লক্ষ টাকার উপরে, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তিনিও অন্নপূর্ণা যোজনা পাবেন? এটা কি চান? তো
তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবে। আজকে যোগ্য অযোগ্য মাপকাঠি ক্রাইটেরিয়া কন্ডিশনস কেন আসছে কথাগুলো? ভোটের আগে তো আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পান ১,৫০০-এর বদলে ৩,০০০ পাবেন। লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের সবার দ্বিগুণ হয়ে যাবে। দিল্লি থেকে আসা নেতারা বলেছেন, বাংলার নেতারা বলেছেন। আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরকম কোনো শব্দ বলেননি। তাহলে ভোটের পর হঠাৎ এত ক্রাইটেরিয়া আসছে কোত্থেকে? অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারকে বদনাম করতে তৃণমূলের চক্রান্ত, আক্রমণে শ্রমমন্ত্রী অর্জুন সিং। লক্ষ্মীর ভান্ডার পাওয়া ২৫ লক্ষ পুরুষ বাদ গেছে, যোগ্য সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বললেন মন্ত্রী। ১.৫ কোটি মানুষ পেয়ে গেছে, ২০০, ৩০০, ৫০, ৪০ তাদেরকে উস্কানি দিয়ে পাঠানো হচ্ছে। আমি কালকে আমাকেও ১৫-২০টা মহিলা ধরেছিল, তা আমি জিজ্ঞেস করলাম ৫ জন থেকে আপনার কটা ঘর আছে, আপনার কটা ঘর আছে, কেউ বলছে ৩টে, কেউ বলছে বাড়ি বিল্ডিং আছে, তা তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিতভাবে তৃণমূল এদের সামনে বদনাম করার জন্য নিয়ে এসছে। ও তো কোনো অসুবিধা নেই, ১.৫ কোটি মায়েরা দিদিরা পাচ্ছে, ২৫ লাখ পুরুষ পাচ্ছিল, সেটা বাদ হয়েছে। সরকার পুরো ফেল অন্নপূর্ণা যোজনা। আত্মহত্যা করছে মা বোনেরা, খালি গল্প হচ্ছে আর গল্প হচ্ছে, আর আশ্বাসবাণী হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্য বঞ্চিত হবেন না, এই আশ্বাস মুখ্যমন্ত্রীও দিচ্ছেন। তৃণমূল জমানায় শুধু বঞ্চনার শিকার হয়েছেন রাজ্যবাসী। নতুন সরকার গঠনের পর ইতিমধ্যে অন্নপূর্ণা পাচ্ছেন ১,৪৫ লক্ষ মহিলা। আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে যদি দিতে হয় অন্নপূর্ণা টাকা দেব। কয়েকজনকে রাস্তায় নামিয়ে কোনো লাভ হবে না। তৃণমূলকে তোপ দেগে এই মন্তব্য শুভেন্দু অধিকারীর। ১৭ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১,৪৫ লক্ষ মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে ২৮ লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে ১,১৯,০০০, এ মাসে ১,৪৫,০০০। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। আবেদন করবেন, জুনে ২৮ লাখ পেয়েছিলেন, জুলাইতে ১,১৯,০০০ পেয়েছেন, আগস্টে ১,৪৫ লক্ষ লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেবো। আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো। অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেবো। চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো।
বিভিন্ন জায়গায় অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে।